রাজবাড়ী সরকারি কলেজের অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম। আমি জিয়াউর রহমান, তোমাদের পরিসংখ্যান ক্লাসটা পরিচালনা করছে। আজকেও বরাবরের মতো তোমাদেরকে পরিসংখ্যান বিষয়ের কেন্দ্রীয় প্রবণতার দ্বিতীয় ক্লাস নিয়ে হাজির হয়েছি। এই মুহূর্তে যারা টিভি সেটে অনুষ্ঠানটা দেখছো বা আমাদের এই ক্লাসটা দেখছো এবং পরবর্তীতে যারা ইউটিউবে দেখবা, তাদের সকলকে স্বাগত। তাহলে আমি আজকে যেটা গাণিতিক গড়ের যে গাণিতিক অংশটা, অর্থাৎ কিভাবে এটাকে সমাধান করতে হয়, সেই অংশটা নিয়ে আমরা আজকে আলোচনা করব। তাহলে এর আগে তোমরা জানো যে আমরা পড়েছিলাম এর আগে থিওরি অংশটা, গাণিতিক গড়, জ্যামিতিক গড়, তরঙ্গ গড়, মধ্যমাপ, প্রচুরক, অর্থাৎ 5টা যে পরিমাপ ছিল সেগুলোর সুবিধা অসুবিধা কী ছিল, কীভাবে পরিমাপ, তার সূত্রগুলো দেখেছি খুব আংশিকভাবে। আজকে আমরা তার ম্যাথমেটিক্যাল অংশটা দেখব। তাহলে এখানে দেখো, আমরা প্রথমত গাণিতিক গড়, সেটা কি? গাণিতিক গড় অবশ্যই কেন্দ্র প্রবণতার একটা মূল পরিমাপ। এই ক্ষেত্রে আমরা গতদিনও বলেছিলাম যে অন্যান্য যে গড়গুলো আছে সেগুলোর যে বিভিন্ন ত্রুটি বিচ্যুতি আছে, গাণিতিক গড়েরও কিছু ত্রুটি বিচ্যুতি ছিল, কিন্তু অন্যান্য গড়ের তুলনায় অবশ্যই গাণিতিক গড়টা ছিল আরও বেশি কি ভালো পরিমাপ। সেই জন্য এটাকে আমরা কেন্দ্রীয় প্রবণতার আদর্শ পরিমাপও বলি, এবং সবগুলো মান এই তথ্য নিবেশনের উপর কি নির্ভরশীল, যে সবগুলো তথ্যকে বিবেচনা করে গাণিতিক গড় নির্ণয় করা হয়। তাহলে সেরকম কিছু সুবিধা ছিল। যাই হোক, আমরা গাণিতিক গড়টা কি ছিল অল্প একটু আমি সংখ্যাটা বলার জন্য বলছি। সেটা হচ্ছে তথ্য নিবেশনে যতগুলো তথ্য থাকবে তাকে তথ্যর মোট সংখ্যা দ্বারা ভাগ করলে যে মান পাওয়া যায় তাকে বলা হয় গাণিতিক গড়। অর্থাৎ এই তথ্য নিবেশনে খেয়াল করো, x1 x2 xn, এইটা হচ্ছে কি যদি তথ্য মান হয়, তাহলে গাণিতিক গড়টা কি হবে? এই তথ্যগুলো যেটা যোগ আছে x1 x2 xn, তাহলে x1 প্লাস x2 কি xn, এটাকে মোট তথ্য সংখ্যা কত n, এটা দ্বারা ভাগ করলে আমরা গাণিতিক গড় পেয়ে যাচ্ছি। তাহলে এখানে গাণিতিক গড়ের সূত্রটা হচ্ছে সামেশন x বাই n, এটা হচ্ছে গাণিতিক গড়ের সূত্র। তাহলে এটা যদি সূত্র হয়, এখন দেখো আমরা এটাকে একটু ডিটেলস দেখি যে কোন ধরনের হয়। প্রথমত আমরা অবিন্যস্ত উপাত্ত নিয়ে আলোচনা করব। দেখো, অবিন্যস্ত উপাত্তর ক্ষেত্রে অবশ্যই তোমাদের মনে আছে যে এই ক্ষেত্রে কি হয়, যে তথ্যগুলোকে সাজানো থাকে না, আর সাজানো থাকে না সেই জন্য আমরা কি করি, গাণিতিক গড় নির্ণয় করার জন্য একটা যে সূত্র ব্যবহার করি, যখন তথ্যগুলো তোমাকে সাজানো থাকে অর্থাৎ বিন্যস্ত উপাত্ত হয়, তখন আলাদা সূত্র ব্যবহার করি। তাহলে প্রথমত আমি অবিন্যস্ত উপাত্তর ক্ষেত্রে সূত্রটা আমি প্রয়োগ করছি। অবিন্যস্ত উপাত্তের ক্ষেত্রে এক গাণিতিক গড়কে আমরা কি x বার, আমি আর বারবার লিখছি না, x বার সমান সূত্রটা কি সামেশন x বাই n, অর্থাৎ x এর সমষ্টিকে n দ্বারা আমি কি ভাগ করছি। তাহলে যদি আমার এখানে কি এটাকে আমরা কি বলি প্রত্যক্ষ পদ্ধতি, কিন্তু আমি এটাকে সংক্ষিপ্ত পদ্ধতিতে করতে পারি। কিভাবে সংক্ষিপ্ত পদ্ধতিতে করতে পারি সেটা খেয়াল করো। এটা হচ্ছে a প্লাস সামেশন d বাই n, এটা হচ্ছে আমার সংক্ষিপ্ত পদ্ধতি। অর্থাৎ দুটো পদ্ধতি আমি ব্যবহার করে করতে পারি। দুটো পদ্ধতি আমি দুটো পদ্ধতি দেখাবো, যে দুটো পদ্ধতিতেই সেম রেজাল্ট দেবে। যেহেতু সৃজনশীল, তোমাকে দুটো পদ্ধতি অবশ্যই জানতে হবে। তাহলে এখানে আমার কথা হচ্ছে, এটা তো আমরা গাণিতিক গড় জানি, n আমার তথ্য সংখ্যা, d তে আমি কি বুঝি, d সমান x মাইনাস a, যেহেতু কোনো শ্রেণী ব্যবধান নাই, এটা তথ্য মান থেকে এর ব্যবধানের পার্থক্য, আর এটা হচ্ছে আমার অনুমিত মান, অর্থাৎ আর বাদ বাকিগুলো তোমরা জানো। তাহলে এইভাবে এই দুটো পদ্ধতিতেই আমরা কি গাণিতিক গড় নির্ণয় করতে পারি। তাহলে এখানে একটু খেয়াল করো যে আমরা বলি গাণিতিক গড় নির্ণয় করো। গাণিতিক
নির্ণয় করো যখন x এর মান, অর্থাৎ x হচ্ছে এটার মান আমি দিয়ে রাখলাম মনে করো 5 7 8 2 6, এই 5টা 6 4 10, এই 7টা মান আছে। তাহলে এই 7টা মানকে আমরা কি করব, এখান থেকে গাণিতিক গড় নির্ণয় করব। তাহলে দেখো আমরা প্রথমত যেটা যাব সেটা হচ্ছে প্রত্যক্ষ পদ্ধতিতে আমরা গাণিতিক গড় নির্ণয় করতে যাব। তাহলে দেখো প্রথমত প্রত্যক্ষ পদ্ধতিতে আমার কি হবে, প্রত্যক্ষ পদ্ধতি গাণিতিক গড় x বার সমান সামেশন x বাই n, অর্থাৎ সামেশন x বলতে আমি কি যতগুলো এখানে মান দিয়েছি প্রত্যেকটা মানে যোগ করলে আমরা কি পেয়ে যাবো হচ্ছে সামেশন x। তাহলে এখানে আমার কত আছে, 5 প্লাস কত 7 প্লাস 8 প্লাস 2 প্লাস 6 প্লাস 4 প্লাস 10 বাই 1 2 3 4 5 6 7টা মান আছে, সেজন্য আমি কি n এর মান আমার 7, আমি 7 দিয়ে এটাকে ভাগ করে দিচ্ছি। তাহলে একটু যোগ করো, 5 7 12 20, এটা 28 32 42, 42 ভাগ 7, অর্থাৎ এটা কত হলো 6। তাহলে ইজিলি আমরা পেয়ে গেলাম গাণিতিক গড় হচ্ছে 6, যেটা আমরা সরাসরি পদ্ধতিতে এইভাবে আমরা গাণিতিক গড় নির্ণয় করতে পারি। কিন্তু এই যে আমরা সংক্ষিপ্ত পদ্ধতি, এটা দিয়েও কিন্তু গাণিতিক গড় নির্ণয় করতে পারি, যেখানে তোমাকে কি সেম রেজাল্ট দেখাবে। তাহলে এখানে একটু খেয়াল করে দেখো যে এটাকে আমরা যখন প্রত্যক্ষ পদ্ধতি দেখালাম আর এখানে যখন আমি কি সংক্ষিপ্ত পদ্ধতি, তাহলে খেয়াল করি সংক্ষিপ্ত পদ্ধতিতে যখন এটা সমাধান করছি কি করব, আমরা এটাকে একটু শকে করব। তথ্যমান x d সমান কি ছিল x মাইনাস a, নিশ্চয় মনে আছে সূত্রটা কি ছিল, গাণিতিক গড় সমান, এটা তো 6 তোমাদের নিশ্চয় মনে থাকবে। তাহলে এই ক্ষেত্রে গাণিতিক গড়ের সূত্রটা ছিল, খেয়াল করে দেখো, a প্লাস সামেশন d বাই n। তাহলে এইটার আমার কি সামেশন d লাগবে, অর্থাৎ আমি কি তথ্যমানটাকে বসিয়ে নিই, 5 7 8 2 6 4 10। খেয়াল করো একে আমরা কি বলেছি, একটা অনুমিত মান, যেটা আমার কি a। তাহলে যেহেতু a একটা অনুমিত মান, তাহলে এখানে আমি এখানে যে কোনোটাকে আমি ধরতে পারি। তুমি মনে করো 10 ধরবো, 5 ধরবো, 2 ধরবো, 6 ধরবো, নাথিং, এটা কোনো বিষয় না, তুমি যা খুশি এটাকে ধরতে পারবে। এখানে কোনো বিষয় হবে না তুমি কোনটা এখান থেকে কি ধরলে বা কোনটাকে বাদ দিবা, এরকম চিন্তা করার কোনো কারণ নেই। কিন্তু তুমি এখানে যদি একটু টেকনিক্যাল হও, অর্থাৎ তথ্যকে একটু ছোট রাখার সাথে, সেই ক্ষেত্রে তুমি একটু চিন্তা করতে পারো যে আমি যদি মাঝামাঝি কোনো মানটাকে এখানে ধরি, তাহলে কিন্তু মানগুলোর ডিভিয়েশন বা মানগুলোর যে পার্থক্যটা খুব কম হবে, সেটা ক্যালকুলেশন সহজ হবে। সেজন্য আমরা কি সর্বনিম্ন 2 দেখছি, সর্বোচ্চ 10 দেখছি। তাহলে এর মধ্যে কাছাকাছি আমরা কি মনে করো 5 আছে, ওকে আমি 5 ধরতে পারি, অথবা কি 6 ধরতে পারি, আমি 5ই মনে করলাম, প্রথমে আছে সেটা আমার কোনো বিষয় না, কিন্তু 5টাকে 10 2 এর প্রায় কাছাকাছি, অথবা ইচ্ছে করলে আমি কি 6 ধরতে পারি, সেটা আমি ধরে করবো, আমি 5ই ধরি। তাহলে এখান থেকে দেখো এই এক্সটা কত, এখানে এক্স কিন্তু আমার 5, আর এর মানও আমার কি 5, কারণ এটা প্রত্যেকটা এক্স এর মান, আর এ আমার সবসময় কি হবে 5 হবে। তাহলে এখানে কি 5, এখানে 5, 5 মাইনাস 5 কি হবে, এখানে 0। কিন্তু পরেরটাই আসো, এক্স এর মান 7, কিন্তু এর মান কিন্তু 5ই আছে। তাহলে এই 7 মাইনাস 5 এটা কি 2। আবার 8 এর এখান থেকে খেয়াল করো, 8x, কিন্তু এর মান ঠিকই 5 আছে, এটা কত হবে 3। আবার এখানে খেয়াল করো, 2 থেকে 5 বিয়োগ, এটা কি -3। আবার এখানে কত 6 আছে, 6 থেকে 5 বিয়োগ 1, 4 থেকে আবার কি 5 বিয়োগ, এটা কি -1। এবার 10 থেকে 5 বিয়োগ, এটা কত 5।
তাহলে এই সামেশন ডি এন এর মান অবশ্যই এখানে কি আমরা জানি 7, তাহলে সামেশন ডি এখানে যোগ করো। তুমি একটু খেয়াল করো, -3 -3 +1 এগুলো বাদ, তাহলে কত হচ্ছে 5 2 7, অর্থাৎ সামেশন ডি এর মান আমার আসছে হচ্ছে 7। এগুলো তুমি কি সব যোগ করো এবং কি যেগুলো বিয়োগ আছে সেগুলো বাদ দিয়ে দাও, দেখো কি 7 হবে। তাহলে এখানে আমার এর মান কত আসলো, দেয়া আছে 5, সামেশন ডি আসলো 7, এন এর মান কত 7, কি দাঁড়ালো তাহলে এইটা কেটে গেলে 1, এটা কত 6, নিশ্চয় মনে আছে আগেও কত ছিল 6 ছিল। সুতরাং তুমি কোনটা করলে কোনো বিষয় না, তবে এখানে একটু জিনিস আমি তোমাদের বলে রাখি, অনেক সময় এরকম তুমি হয়তো আমি এরকম থাকলো না, তোমাদের একটা জায়গা হয়তো অনেক সময় কনফিউশন তৈরি হতে পারে। আমি অবিন্যস্ত উপাত্ত যখন বিন্যস্ত দেখাবো, তাহলে এখানে আরেকটা যদি মান দেওয়া থাকে, মনে করো আমার এখানে থাকলো ক্রমিক 1 2 3 4 5 6 এবং এইটা থাকলো, অর্থাৎ ক্রমিক যেটা থাকলো বা সংখ্যা যেটা থাকলো, এটা তোমার এর উপর কোনো প্রভাব ফেলবে না। এটা যদি এমন থেকে থাকে সেটা থাকবে, অর্থাৎ সংখ্যাবাচক কোনো কিছু যদি এখানে এমন এইটা বোঝায় যে 1 2 3 4 এইভাবে সেই সংখ্যাগুলো একদম পরপর আছে, তাহলে বুঝবা যে এটা কোনোভাবেই বিন্যস্ত তোমার সাজানো নেই, বিন্যস্তভাবে এটা নেই। তাহলে এটা তোমাকে থাকতে পারে এরকম সংখ্যাটা ক্রমিক হিসাবে। তাহলে এটা থাকলে তুমি অ্যাজ ইউজুয়াল যেভাবে থাকবে সেভাবেই কি করে যাবে, এতক্ষণ আমি যেভাবে তোমাদেরকে দেখালাম। ঠিক আছে, এখন আমরা বিন্যস্ত উপাত্তে চলে যাব। উপাত্তের ক্ষেত্রে 3টা সূত্র আছে, তাহলে সূত্রগুলো আমরা কি একটু দেখে নেই। সূত্রগুলো কি? সূত্র এটা হচ্ছে সামেশন এফ ডি বাই এন। তাহলে এখানে কি হবে তোমার ওই এটা হচ্ছে প্রত্যক্ষ পদ্ধতি। এখানে আমরা ডি সমান কি জানি, যেহেতু এখানে শ্রেণী ব্যবধান থাকবে x মাইনাস এ বাই সি, এটা আমরা কি না এটা আমি fx সামেশন fx বাই n, আমি তো প্রত্যক্ষ পদ্ধতি সংক্ষিপ্ত জানি, তাহলে সামেশন fx বাই n, সুতরাং এটা কি এটাই 2 নাম্বার। 2 এর x বার সমান, খেয়াল করো আমি তো দুইটা এইভাবে দিই, এটা প্রত্যক্ষ, এটা হচ্ছে সংক্ষিপ্ত পদ্ধতি। তাহলে সংক্ষিপ্ত পদ্ধতির আবার কি দুটো অংশ আছে, তাহলে দুটোর মধ্যে মনে করো একটা কি আছে x বার a প্লাস সামেশন f d বাই n, যখন d সমান x মাইনাস a, অর্থাৎ এখানে যদি শ্রেণী ব্যবধান না থাকে, শ্রেণী ব্যবধান না থাকলে আমরা কি এটা করে থাকি। আর আরেকটা আমরা কি করি, এটা x বার সমান a প্লাস সামেশন f d বাই n ইনটু c, যখন শ্রেণী ব্যবধান থাকবে, তাহলে এখানে d সমান কি হবে x মাইনাস a বাই c হবে। আর c টা কি নিশ্চয় মনে আছে, c টা হচ্ছে শ্রেণী ব্যবধান, a হচ্ছে অনুমিত মান, c হচ্ছে শ্রেণী ব্যবধান, অর্থাৎ সংক্ষিপ্ত পদ্ধতি আমরা এটা করে থাকি। তবে এখানে একটা মাথায় রাখবা, অনেক সময় এটাকে বলা হয় বিচ্যুতি ছাড়া, আর এই দুটাকে বলা হয় বিচ্যুতি সহ। বিচ্যুতি বলতে কোনটা, ডিটাই হচ্ছে বিচ্যুতি বা ডিভিয়েন্স, এই জন্য এইটাকে আমরা কি বলি বিচ্যুতি বলি। তাহলে এই জন্য এই ডিটাকে আমরা কিন্তু অনেক সময় বিচ্যুতি ছাড়া, বিচ্যুতি সহ এরকম বলে থাকি, তাহলে এটা খেয়াল রাখবা। তাহলে এখানে খেয়াল করে দেখো, শ্রেণী ব্যবধান যদি না থাকে আমরা উপরেরটা ব্যবহার করি, আর এখানে সি দেয়া আছে মানে নিশ্চয় এটা কি শ্রেণী ব্যবধান দেয়া আছে, তখন এইটা আমরা কি ব্যবহার করে থাকি।
তাহলে এখানে খেয়াল করে দেখো প্রত্যক্ষ পদ্ধতির ক্ষেত্রে এরকম কোনো বিষয় তোমার কি থাকবে না, অর্থাৎ প্রত্যক্ষ পদ্ধতিটা এমন, যদি সমান শ্রেণী ব্যাপ্তি থাকে সেটাও বের করা যাবে, আবার যদি অসমান শ্রেণী ব্যাপ্তি থাকে তাও প্রত্যক্ষ পদ্ধতিতে ব্যবহার করা যাবে, এখানে কোনো সমস্যা হবে না। কিন্তু আমরা যদি মনে করো যে সমান শ্রেণী ব্যাপ্তি যদি না থাকে তাহলে কিন্তু আমরা উপরের সূত্রটা আমরা কি ব্যবহার করতে পারবো। কিন্তু যদি আমার কি সমান শ্রেণী ব্যাপ্তি থাকে তাহলে এবং শ্রেণী ব্যবধান থাকে তাহলে আমরা পরের সূত্র, আর অসমান হলে বা আমরা কি উপরেটা ব্যবহার করতে পারবো। আবার অনেক সময় তোমাকে কি শ্রেণী ব্যবধান দেয়াও নেই, যদি এরকম দেয়া না থাকে তখনও আমরা কি এটা ব্যবহার করতে পারবো। তো যাই হোক আমরা আস্তে আস্তে কাজে যাই। আমি এইটা একটু পরে আসবো, কারণ এটা একটু বিশুদ্ধ একটু আলাদা হয়ে যায়। আমি এইটা এবং এইটার মতো একটু দেখিয়ে দিই তোমাদের। তাহলে আমি একটু প্রশ্ন তোমাদের নিয়ে নিচ্ছি। শ্রেণী 10 থেকে 20, 20 থেকে 30, 30 থেকে 40, 40 থেকে 50, 50 থেকে 60। গণসংখ্যা 1, 5, 3, 8, 2, 7 এই আমার দেয়া আছে গণসংখ্যা। তাহলে এখানে খেয়াল করে দেখো, আমি এই পাশে একটু লিখি, আমরা কোন পদ্ধতি এটা করতেছি, প্রত্যক্ষ পদ্ধতি। তাহলে এখানে কি গাণিতিক গড় সমান, সূত্রটা একটু লিখে নিই তোমাদের সুবিধা হবে। গাণিতিক গড় x বার সমান সামেশন fx বাই n, এটা হচ্ছে আমার কি সূত্র। তাহলে এইটা যেহেতু আমার সূত্র হচ্ছে, তাহলে এখান থেকে আমার কি x মানে কি, এটা কি মধ্যবিন্দু। নিশ্চয় তোমরা জানো এটা কি মধ্যবিন্দু হচ্ছে x। তাহলে এখান থেকে আমরা কি করব, মধ্যবিন্দু, এই হচ্ছে আমার x। তাহলে মধ্যবিন্দুটা x হবে, তাহলে এই দুটো যোগ করো, 2 দিয়ে ভাগ করো, 15, 10 আর 25 কত 30 হবে, এটা কি ভাগ করলে 15। এটা কত 50 হবে, 2 দিয়ে ভাগ করো 25, এটা ভাগ করো 35, 45, 55, অর্থাৎ 10 10 করে যাবে। শ্রেণী ব্যবধান কত 10, n এর মান কত 8 8 16 17 18, এটা কত 25 হচ্ছে n, অর্থাৎ এগুলো সমষ্টি হচ্ছে আমার কি n এর মান। তাহলে কি fx বাই n করলে আমার হয়ে যাবে। তাহলে আমরা এখানে কি করব, fx, এটা যোগ করলে সামেশন fx, অর্থাৎ f এবং x এই দুটো গুণ করলে আমরা কি fx পেয়ে যাচ্ছি। তারপর কি সব যোগ করে দেব, আমার মান হয়ে যাবে 5 15 75, 3 25 75, 8 35 কত হবে, 5 8 40, 3 8 24, 28, অর্থাৎ 280 হবে। এটা 280 হবে। সরাসরি এই ক্ষেত্রে এটা কত হবে 90 হবে। এটা 7 5 7 35, 5 7 35, 38, অর্থাৎ fx মানে এইগুলো আবার কি যোগ করা হচ্ছে। তাহলে 385, এখানে একটু যোগ করো, যোগ করলে একটু খেয়াল করে দেখো এখানে কি হবে 905 হবে, অর্থাৎ এগুলো যোগ করা হবে 905। তাহলে এখানে আমরা গাণিতিক গড় কি করব, 905, n এর মান কত 25। তাহলে এটাকে ভাগ দিয়ে দাও, আমার কাছে ক্যালকুলেটর আছে, আমি একটু ভাগ করে দেখছি কত হয়, 905 ভাগ 25, অর্থাৎ এই 36.2। তাহলে এইটা হচ্ছে আমার কি হচ্ছে গাণিতিক গড় হলো। তাহলে এখানে দেখো আমরা প্রত্যক্ষ পদ্ধতি ব্যবহার করে গাণিতিক গড় পেলাম 36.2। এখন এইটাকেই আমি কি সংক্ষিপ্ত পদ্ধতিতে একটু করে দেখি কি আসে। কেটে দিই, সংক্ষিপ্ত পদ্ধতি
খেয়াল করো এইটুকু আমার ঠিকই থাকছে, আমার এখানে শুধু কি লাগবে, দুটো ছক লাগবে এখন। তার মধ্যে একটা হচ্ছে d সমান x মাইনাস a বাই c, যেহেতু আমার এখানে শ্রেণী ব্যবধান সমান এবং শ্রেণী ব্যবধান আছে, আর সূত্রটা আমার কি ছিল, a প্লাস সামেশন f d বাই n ইনটু c। এই ছিল আমার হচ্ছে কি গাণিতিক গড় নির্ণয়ের সূত্র। তাহলে এইটা যেহেতু আমার গাণিতিক গড় নির্ণয়ের সূত্র ছিল, তো বাঁকা হয়েছে a প্লাস সামেশন f d বাই n ইনটু c। তাহলে এখানে আমরা কি করতে পারি, যে এই ডিটাকে আমরা কি বের করব। খেয়াল করে দেখো ডি সমান আমি কি দিয়েছি, x মাইনাস a বাই c। তাহলে ঠিক আছে, এটা আমার অনুমিত মান। আমরা গত মানের ক্ষেত্রেও মাঝামাঝি ধরার চেষ্টা করেছি, এখানেও কি করব, মাঝামাঝি ধরার চেষ্টা করব। তাহলে মাঝামাঝি যখন এটাকে ধরার চেষ্টা করব, তাহলে এখানে একটু খেয়াল করে দেখো যে আমার এইগুলো মানের মধ্যে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা মান আছে, তাহলে মাঝে কোনটা আছে, এইটা আছে 35। তাহলে এখানে আমি এ ধরি, কিন্তু আমার যদি এখানে 65 আর একটা মানও থাকতো আমি এটাই ধরতাম, কোনো সমস্যা নেই, উপরে তিনটা নিচে তিনটা। অর্থাৎ এ ধরার ক্ষেত্রে আমার কোনো বাধ্যতামূলক কোনো কিছু নেই যে আমাকে ওইটাই ধরতেই হবে, আমি যে কোনটা ধরতে পারি, কিন্তু আমি অঙ্কগুলো ছোট রাখার সাথে মাঝখানে ধরলে আমার সুবিধা, আর মাঝখানে না থাকলে আমি উপরেরটাকে ধরতে পারবো, নিচে আমার কি প্লাসের দিকে সেটা আমার কম থাক, মাইনাসের দিকে বেশি থাক কিন্তু মাইনাসের দিকে কম থাক, তারপরেও এটা কোনো সমস্যা না। তাহলে এখানে কিভাবে এটা নির্ণয় করা হয়, এরপর আমরা একবারে চলে যাব, সেটা হচ্ছে খেয়াল করে যাব x এর মান কত 15, এর মান সবসময় 35, ভাগ কত হচ্ছে, শ্রেণী ব্যবধান হচ্ছে 10। তাহলে এটা বিয়োগ করলে কত হচ্ছে, -20 ভাগ 10 অর্থাৎ -2। এটা কত হচ্ছে, -2 হচ্ছে। তারপর যখন এইটা ধরতেছো, তাহলে x এর মান কত 2, 25, এটা সবসময় 35, এখানে কি আছে -10, অর্থাৎ এখানে কি হয় -1 হয়। আর এখানে 35, x ও 35 এও 35, তাহলে এটা কি হয়ে গেল 0। আবার এখানে কি হচ্ছে, x এর মান 45, x 45, এর মান কত 35, বিয়োগ করলে কত +10, এখানে কি 1। অর্থাৎ তোমরা নিশ্চয়ই বুঝছো এটা 0 উপরে -1 -2 হয়েছে, এখানে কি হবে 3 হবে, 2 হবে। অর্থাৎ উপরে যেটা যাবে -1 -2 -3, নিচে কি 1 2 3 4 5, আর যেখানে এ ধরবো সেখানে কি হবে 0 হবে। এই তো বিষয়। তাহলে এখানে কি থাকলো, আমার এখানে পয়েন্ট থাকলো কি পয়েন্ট থাকলো না, আমার মনে করো শ্রেণী ব্যবধান এমন আসছে, তাতে আমার সমস্যা কি, এই যে পয়েন্ট আসছে 0.2 0.2 0.2 0.2 0.2 এমন থাকলো, তাতে সমস্যা কি, আমার সেম যেটা ধরবো সেটা 0 -1 -2 1 2 3। সুতরাং এ নিয়ে কোনো চিন্তা করবা না, যদি সমান শ্রেণী ব্যাপ্তি থাকে তাহলে সরাসরি 0 দিয়ে -1 2 এভাবে বসিয়ে দিবা। তাহলে এখানে আমার কি লাগবে, f এবং d, আর এটা কি যোগফল, এখানে আমরা তাই দেখছি। তাহলে f d কি, f আর d এই দুটোর কি হবে, গুণফল হবে। তাহলে আমরা কি f d পেয়ে যাচ্ছে, নিশ্চয়ই বুঝছো। তাহলে এটা গুণ করলে কত, -5 2 10, এটা -3, এটা কত 0 2 14, তাহলে এটা 13, এটা কত 16 3, তাহলে এটা হচ্ছে 3 হচ্ছে। তাহলে যখন হচ্ছে আমি এখানে কত ধরেছি 35, এর মান d এর মান কত 3, n এর মান কত 25, শ্রেণী ব্যবধান কত 10, 35 প্লাস 30/25, অর্থাৎ 35 30 ভাগ 25 করে দেখো 1.2 হবে, অর্থাৎ 36.2 হবে। অর্থাৎ এই ক্ষেত্রে মানের কোনো পার্থক্য নেই, যে আমরা যে পদ্ধতি করি না কেন তোমাকে সবসময় সেম রেজাল্ট, সেম উত্তর, সেম সবকিছু দেখাবে। সুতরাং এইভাবে তুমি সমাধান করবা। অনেক সময় খেয়াল করো এমন থাকতে পারে, এই যে আমি বলছিলাম যদি আমার শ্রেণী ব্যবধান না থাকে, মনে করো এই জিনিসটাই আমি কি করলাম, শ্রেণী ব্যবধান নেই,
এই যে মধ্যবিন্দুর যে মানটা সেটাকে আমি বললাম এটা হচ্ছে বয়স। বয়স 15, 25, 35, 45, 55, অর্থাৎ তখন আমার এইটা কি থাকছে না। তাহলে এই বয়সটাই আমার কি মধ্যবিন্দু হিসাবে বিবেচিত হবে। তাহলে মধ্যবিন্দু হিসাবে যদি এটা বিবেচিত হয় তাহলে এখানে খেয়াল করে দেখো, আমি যখন এইটা এপেক্স দিয়ে করছি আমার তো কোনো সমস্যা নেই, এপেক্স এটা আমি গুণ করে আগে সূত্রে আমি পেয়ে যাচ্ছি। কিন্তু এখানে যদি আমি মনে করো যে এইটাকে আমি যদি ডি ধরি, তাহলে ডি ধরলে এখানে বিষয়টা কেমন আসে, তাহলে এখানে যখন আসছে আমার তো শ্রেণী ব্যবধান নাই, তখন তুমি কি করবা 15 বিয়োগ কত 35 একটা করে দেখাই। এখানে যেহেতু শ্রেণী ব্যবধান নাই তাহলে আমার এখানে অবশ্যই কি শ্রেণী আসার কোনো যুক্তিকতা নাই। আমি মাঝখানে যে সূত্রটা বললাম আমি যে এখান থেকে করিয়ে দেখাবো। তাহলে এখানে খেয়াল করে দেখো, সরাসরি পদ্ধতিতে কোনো সমস্যা নেই, এপেক্স দিয়ে করে যাবা, কিন্তু যদি আমরা সংক্ষিপ্ত করতে যাই তখন কিন্তু আমাকে সি এখানে ব্যবহার করা যাবে না। এটা মাথায় রাখবা যে আমরা যখন এটা করতে যাব অবশ্যই সি ব্যবহার করা যাবে, কারণ এখানে কোনো শ্রেণী ব্যবধান নাই। আর সরাসরি পদ্ধতির ক্ষেত্রে কোনো সমস্যা নেই, যে কোনো ওখানে সূত্র দেখেছই একটা, সুতরাং যেটাই থাক সরাসরি এপেক্স তুমি গুণ করে দিতে পারো। তাহলে এখানে আমার ডির ক্ষেত্রে এই সূত্রটা কি আসবে, এইটা আসবে। তাহলে একটু আমরা পরখ করে দেখি কি আসে। x মাইনাস এ, এখানে আমি এ ধরছি কি 35, তাহলে 15 মাইনাস 35 কি হবে মাইনাস 20, 25 মাইনাস 30 কি মাইনাস 10, এটা কি 0, 45 মাইনাস এটা কি 10, এটা কত 20। তাহলে দেখো শ্রেণী ব্যবধানের জন্য এটা ভাগ হলো না, তাহলে এবার কি এই দুটো গুণ হবে, তাহলে কত হবে মাইনাস 100 মাইনাস 30 0 20 140। তাহলে একটু যোগ বিয়োগ যদি আমরা করে নিই, এটা 130, এখানে 10, এখানে কত হবে 30 হবে। ওকে, কোনো সমস্যা নেই। আমরা এখানে একটু করে দেখি এর মান কত হবে 35 সামেশন ডি কত হবে 30, এন এর মান কত 25। 35 প্লাস এটা কি হচ্ছে 1.2, মানে কি কোনো পার্থক্য এসছে, কোনো পার্থক্য আসেনি। অর্থাৎ শ্রেণী ব্যবধান এখানে আমার কি সমান আছে। আমরা দেখছি মধ্যবিন্দু এখানে সব একটা নির্দিষ্ট হারে বাড়ছে, মানে এখানে সমান আছে। তাহলে আমি এইটা করি, শ্রেণী ব্যবধান আমার ব্যবহার না করলে মানে কোনো পার্থক্য আসে না। তাহলে এখানে সৃজনশীল তোমাকে যখন বলবে যে তুমি কোন পদ্ধতিতে এটা কি করবা, তাহলে তুমি যে কোনো পদ্ধতিতে এটাকে সমাধান করতে পারবা। তুমি যদি সবগুলো জানা থাকে তাহলে সেভাবে কি সমাধান করবো। আর আমরা প্রায় শেষের দিকে চলে এসেছি। আমরা একটু জায়গা একটু না বললেই না, সেটা হচ্ছে আমার যদি অসম শ্রেণী ব্যাপ্তি থাকে, একটা অসম শ্রেণী ব্যাপ্তি, অসম শ্রেণী ব্যাপ্তির ক্ষেত্রে আমরা কি সংক্ষিপ্তটা ব্যবহার করতে পারি, কিন্তু আমরা যদি সরাসরি করি সেটা আমাদের জন্য ভালো। যে একটু খেয়াল করে দেখো, আমি একটু বয়স থাক কোনো সমস্যা নেই, আমি এখানে মনে করো দিলাম 5 থেকে 10, না আমি একটু ঠিক আছে 5 থেকে 10, 10 থেকে 20, 20 থেকে 30, 30 থেকে 50, এই আমি মনে করো রাখলাম। তাহলে এইটা যদি থাকে, এখানে অবশ্যই দেখতেছো বিভিন্ন ধরনের তোমার কি শ্রেণী ব্যবধান আছে। তাহলে আমরা সরাসরি পদ্ধতি যখন যাব, এখান থেকে আমরা x করব, কি বের করব এখান থেকে x, d তো আমার লাগছে না। তাহলে এখান থেকে আমরা যখন x টা বের করতেছি, x মানে মধ্যবিন্দু, এই দুটো মধ্যবিন্দু কত 7.5, এটা কত 30 হয়েছে 15, এটা 50 হয়েছে 25, এখানে 80 হয়েছে 40, অর্থাৎ সমান না। তাহলে আমি সরাসরি যদি এপেক্স দিয়ে করি আমার কোনো সমস্যা নেই, আমরা সরাসরি এপেক্স দিয়ে করে যাব আগের মতোই। 5 × 7.5 কত হচ্ছে 37.5, 3 15 45, 8 25 200 হয়, এটা কি 80 হয়।
তাহলে একটু যোগ করি, 45 280 362.5 সামেশন এফএক্স 362.5। তাহলে ঠিক আছে, তাহলে এখানে আমি গাণিতিক গড় x বার সমান কি ছিল, সামেশন এফএক্স বাই n কি হবে 362.5 ভাগ n এর মান কত, 8 8 16 18 18 কত আসে একটু দেখি, ভাগ 18 20.14 আসলো। এই আমার কি গাণিতিক গড় আমরা যখন কি সরাসরি পদ্ধতি করতেছি। কিন্তু সংক্ষিপ্ত পদ্ধতি যখন করব তখন এই যে আমরা যে সূত্রটা ব্যবহার করেছি শ্রেণী ব্যবধান সমান না, এই জন্য সি আমরা লিখতে পারবো না, তখন এখানেও আমরা কি সি ব্যবহার করতে পারবো না, ডিতেও সি ব্যবহার করতে পারবো না, তখনও আমরা এই পদ্ধতিটা এখানে প্রয়োগ করতে পারবো। তাহলে এখানে একটু খেয়াল করে দেখো, আমরা এখানে যখন করছি তাহলে এখানে আমরা কি ডি সমান কি হবে এক্স মাইনাস এ, আর এখানে আমি কি এফ ডি করবো। তাহলে একটু করে আসি, তাহলে আমি এটার মাঝামাঝি আমি কি 25 ধরতে পারি অথবা 15 ধরতে পারি, আমি ঠিক আছে এখান থেকে 15 ধরি এ। তাহলে এটা থেকে এটার ব্যবধান কত হচ্ছে 7.5, অর্থাৎ এটা কি হবে মাইনাস 7.5, 7 থেকে এটা বাদ, 15 মাইনাস 15 কি 0, 25 থেকে এটার অর্থাৎ কি x হচ্ছে 25, এটা থেকে ব্যবধান এ, তাহলে এটা কি 10, আর এটা থেকে এটা করলে কত 25, তাহলে এই আমার 25 হয়েছে। তাহলে এবার কি দ্বিগুণ করো, 5 7 35 মাইনাস 37.5, এটা 0 এর সাথে গুণ করো 0, এটা 8 10 এ 80, 25 দুগুণ 50, তাহলে এই সামেশন এফডি। তাহলে এখানে আমার কত হচ্ছে 80 50 130, 130 বিয়োগ কত 37.5 92.5, এই আমার এফডি আসলো। তাহলে আমি যদি এখানে বসাই দেখো মানে কোনো পার্থক্য আসে নাকি, 15 এর মান সামেশন ডি হচ্ছে কত 92.5, এন এর মান কত 18, 15 প্লাস 92.5 ভাগ হচ্ছে 18, এটা হচ্ছে 5.14, আর এর সাথে যোগ করলে কত 20.14, সেম। কোনো পার্থক্য আছে? কোনো পার্থক্য নেই। সুতরাং আমরা এইটা অসম শ্রেণীব্যাপ্তি হলে এইটা আমরা ব্যবহার করতে পারি, এবং কি যখন শ্রেণী ব্যবধান দেয়াই থাকে না তখন আমরা এটাকে ব্যবহার করতে পারি। আর যখন আমরা কি সরাসরি পদ্ধতি করি তখন আমার কি একটাই পদ্ধতি, সেটা সম হোক অসম নির্বিষণ হোক যে কোনো সময় এটা করা যায়। তাহলে সব মিলে আজকে আমরা যে ক্লাসগুলো কেন্দ্রীয় প্রবণতার যে অংশটা সেটা আমরা আজকে তোমাদেরকে এখানে দেখিয়ে দিলাম এবং সেটা শেষ করলাম। আমার মনে হয় কেন্দ্রীয় প্রবণতার যে ম্যাথমেটিক্যাল অংশটা সেটা যদি তোমাদের সৃজনশীলে যেটা যে পদ্ধতিই করতে বলুক না কেন তোমরা অবশ্যই করতে পারবে এবং সেই মোতাবেক তোমরা কি সমাধান করতে পারবা। আমরা নেক্সটে অবশ্যই কি নতুন আরেকটা বিষয় নিয়ে আলোচনা করব। সেই পর্যন্ত তোমরা গাণিতিক গড়টা এটা দেখো এবং বইটা দেখো এবং সৃজনশীল তোমরা যদি কিছু সমাধান করতে পারো সেটা কি করতে পারো। আজকের মতো আমি জিয়াউর রহমান, যারা পরিসংখ্যান ক্লাসটা এখন দেখছো তাদেরকে স্বাগত জানিয়ে শেষ করছি। খোদা হাফেজ।